বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা কাউসার মাহমুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আলোচনা শুরুর আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি। বিচারিক আদালতের রায় বাতিল করে রবিবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। এবং এই সংশ্লিষ্টই আরেকটি তথ্য, তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপর আপিলের বিষয়ে সিদ্ধান্ত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা জানতে চাইলে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের কারণ দেখে ও নির্দেশনা নিয়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আরেকটি তথ্য, তা হচ্ছে যে একই বিষয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য থেকে ব্রিটেন থেকে পাঠানো এক বিবৃতিতে এই বিষয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল, আপিল বিভাগ যথার্থ রায় দিয়েছে। এবং এদিকে আমরা যদি দেখি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন। এর পরবর্তী যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম। অর্থনীতিতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রবিবার রাজধানীর তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কের বিষয়। পরে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশকে লুট করেছে একটি পরিবার, একটি গোষ্ঠী। তারা পরিবারকে দেখেছে আগে, এরপর দেখেছে গোষ্ঠীকে, তারপর দলকে, শেষে জুলুম চাপায় দিছে জনগণের ঘাড়ে। আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে জামায়াত ইসলামের আমির বলেন, তারা প্রথমে বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, এরপর জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, কারাগারে রেখে তিলে তিলে হত্যা করেছে, কিন্তু তাদের সব নির্যাতনের জবাব ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে। পতিত স্বৈরাচারের দোসররা উস্কানি দিচ্ছে, তাদের ফাঁদে পা দেয়া যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক সব ব্যর্থ করে দিতে হবে। এবং ডাক্তার শফিকুর রহমান আরও বলেছেন, গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে কারাগার বানিয়েছিল। তাদের মতের বাইরে গেলে গুম, খুন ও জেল দেওয়া হতো। দেশ কারো একার নয়, দেশ সবার। এবং সবশেষ আরেকটি তথ্য আমি একটু ছোট্ট করে তুলে ধরে আমি আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে সাংবাদিক মুন্নি সাহাকে শর্ত সাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ। গোয়েন্দা শাখা ডিবি নেয়ার কয়েক ঘন্টা পর রবিবার ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে জানান, পুলিশ তাকে আটক করেনি, সাধারণ মানুষ আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রথমে তাকে তেজগাঁয় থানায় নেওয়া হয়েছিল, নিরাপত্তার কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তিনি আরও বলেন, মুন্নি সাহার প্যানিক অ্যাটাক হয়েছিল এবং তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি একজন নারী সাংবাদিক। এসব বিষয় বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধির 497 ধারা অনুসরণ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমাদের সাথে যুক্ত আছেন কাউসার মাহমুদ। আমি শুরুতে আপনার কাছে আসতে চাই। প্রথমে যে বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা যে প্রতিবেদনটি দেখলাম যে শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে 16 বিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং এর সাথে আমি একটু তথ্য যোগ করি। দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা ব্রিটেনে
বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। গার্ডিয়ান লিখেছে, সেখানকার প্রায় ৩৫০টি সম্পত্তির মধ্যে ছোট ফ্ল্যাট থেকে বৃহৎ অট্টালিকা পর্যন্ত যেগুলো কিনেছে ব্রিটেনে এবং বাইরে নিবন্ধিত অফশোর কয়েকটি কোম্পানি, এবং এইসব কোম্পানি বাংলাদেশি কয়েকজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী ও হাসিনা সরকারের সাবেক দুজন মন্ত্রীর মালিকানাধীন। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন জনাব কাউসার মাহমুদ। ধন্যবাদ। আহ, আজকে যে শ্বেতপত্রটি বের হয়েছে, যেটি প্রকাশিত হয়েছে, সেটি 400 পৃষ্ঠার 30টি অধ্যায়ে তারা গেল 15 বছরের যে শাসনামল, সেই শাসনামলে যে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, বিশেষ করে যে টাকা পাচারের যে আহ, একটা তদন্ত রিপোর্ট এসছে, এগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে আমরা জানতাম। আমরা কিন্তু শেখ হাসিনার শাসনামলেই কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে কিন্তু একটু একটু করে প্রকাশিত হচ্ছিল। আমরা যদি খুব দূরে না যাই, আমরা যদি এস আলমের এই যে ব্যাংকের দৌরাত্ম্য, সেই খবরগুলো আমরা তখনই জানতে পেরেছি। এবং এই যে সাবেক যে আইজিপি ছিলেন, পুলিশ প্রধান ছিলেন জনাব বেনজির আহমেদের আমরা দুর্নীতির কথা আমরা জেনেছি। এবং ব্যাংকিং ক্ষেত্রে আমরা এরকম নানান রকম লুটপাট এবং নানান রকম বড় যে প্রকল্পগুলো আছে, সেগুলো ঘিরে কিন্তু এই দুর্নীতির খবরগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু গেল 1 বছর, 1.5 বছর, 2 বছর যাবৎ কিন্তু প্রকাশিত হয়ে আসছিল। সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশের একজন সাবেক ভূমিমন্ত্রী তাকে নিয়ে যে প্রতিবেদনটি মানে দেখালো, সেখানে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছিল যে যদি রাষ্ট্র থেকে বা রাষ্ট্রযন্ত্র, শীর্ষস্থানীয় ব্যক্তিরা যদি একযোগে তাকে এই সাপোর্ট না দিত, তাহলে কিন্তু এই যে পৃথিবীব্যাপী এই যে নানান রকম সম্পত্তি দখলের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু হয়ে উঠতো না। তখনই এক ধরনের একটা পর্যবেক্ষণ ছিল, কারো কারো অনুমান ছিল। এবং সেখানে আমরা আল জাজিরায় দেখলাম যে বেশ কয়েকটি প্রমাণও সেটি দেখানো হয়েছে। তো এইগুলোর যোগফল যদি আমরা শ্বেতপত্রে দেখি, তাহলে কিন্তু এই চিত্রটা কিন্তু আসলে খুবই ভয়াবহ। এবং এই ভয়াবহ চিত্রটির আমরা যে যোগফলটি দেখতে পাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র টাকা পাচার হয়নি। এখানে যে বড় বড় প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলোর মধ্যে দেখা গেছে অধিকাংশ শ্বেতপত্রে এসছে, সেগুলি যে বরাদ্দকৃত যে অর্থ, সেই বরাদ্দকৃত অর্থের অনেক বাইরে গিয়ে খরচ হয়েছে। অর্থাৎ একটা যদি আহ, প্রকল্পের আমরা ধরি যে 10,000 কোটি টাকা, সেটা আসলে বেড়ে অনেক টাকা বেড়ে গেছে। তো এরকম নানা উৎস থেকে এই যে অর্থ লোপাটগুলো হয়েছে, এবং সেটির আমরা যে বারে বারে যে মানে মুদ্রাস্ফীতির কথা বলেছি, আমরা জানি। এবং বাংলাদেশ ব্যাংকের এই যে আপনার 60,000 কোটি টাকা ছাপানোর যে গল্পগুলো আমরা জানি, বা যেটি এসছে, বের হয়ে আসছে, এতে কিন্তু একটা ভয়ানক চিত্র কিন্তু আসে। সেটা হচ্ছে যে মানে আমি যখন আজকে এই শ্বেতপত্রটির রিপোর্টগুলো পড়ছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আসলে কিসের ভিতরে ছিলাম। এবং এইটারই কিন্তু ধারাবাহিকতা কিন্তু এখনো আমরা বহন করছি। আমরা যদি দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে মানে তারা কিন্তু আসলে তাল সামলাতে পারছে না। কারণ কিছু কিছু জায়গাতেও আপনি এগুলি পূরণ করতে পারবেন না। অর্থের বিকল্প তো অর্থ। এই যে যে আমি আমার কাজের সূত্রে আমি প্রায়ই দেখি যে কয়েকটি ব্যাংক তারা ৫,০০০ টাকার বেশি দিতে পারছে না, এবং অনেকেই কিন্তু ২-৩ বার গিয়ে ফেরত আসছে। যদিও কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে ৫ থেকে ৬ টি ব্যাংকের নাম দিয়ে বলেছেন যে এটি এখন আপনি নিরাপদে আপনি লেনদেন করতে পারেন। কিন্তু আসলে এটা মোটা দাগে কিন্তু সমস্যাটি সমাধান হয়নি। পাশাপাশি আবার যদি দেখি শেয়ার বাজারে যে এই যে গেল ১-২ মাস যে ধসের যে বিষয়গুলো, এবং এই যে একদম তলানির মধ্যে চলে আসা, আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে এখনো যে চক্রটা আসলে কাজ করেছে, এটি এখনো সক্রিয় আছে, দেশেও সক্রিয় আছে। বাইরের বিষয়টা আমি বলতে পারব না, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সেটি তদন্ত করে দেখবেন। কিন্তু এইগুলোকে এই শ্বেতপত্র মানে প্রকাশ করাটাই আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। এই
পত্রে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়েছে, যে রুটগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে ব্যক্তিগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে পদ্ধতিগুলোকে চিহ্নিত করা হয়েছে, এগুলো যদি আইনের আওতায় না এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু মানে ওই যে একই রকম অবস্থাই হবে। মানে আমরা তো আসলে অনেকবার পরিবর্তনের আ মানে আমাদের আমরা পর্যবেক্ষণ করলাম। আমরা ৭২ এ দেখেছি, সেটাও সম্ভব হয়নি। আমরা ৯০ এ দেখেছি, সেটাও সম্ভব হয়নি। আমরা আবার ২৪ এ দেখলাম। তো আমার মনে হয় যে এখন শুধুমাত্র আ এইগুলো না, এই শ্বেতপত্রের যে আ মানে ছিদ্রগুলো আছে, সেইগুলোর আসলে সংস্কার খুব জরুরি এবং সেইগুলো আইনের আওতায় মানে আনাটা খুব জরুরি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এবার একটু ভিডিও প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং জানেন যে সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং যেটি হয়েছে আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে কারওয়ান বাজার থেকে কিছু লোকজন তাকে ধরে আসলে পুলিশের কাছে দেয়, এরকম একটি বিষয় আমি অনুষ্ঠানের শুরুতে তথ্যটি দিচ্ছিলাম। আমি আপনাকে বলি যে দুটি মামলার বিষয় রয়েছে এখানে। এটি হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার, তার বয়স ১৭, নিহতের ঘটনায় একটি মামলা হয় এবং গত ২২ আগস্ট যাত্রাবাড়ি থানায় মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে ৭ জন সাংবাদিককেও আসামি করা হয়েছে এবং তাদের মধ্যে একজন মুন্নি সাহা। এই পুরো ঘটনাটি আসলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এই ব্যাপারে আপনি কি বলবেন কাউসার মাহমুদ? জি, আমি যেহেতু মুন্নি সাহা একসময় আ মানে সহকর্মী ছিলাম আমি। মুন্নি সাহা, আমি এবং আমরা কয়েকজন মিলেই ২১শে টেলিভিশন শুরু করেছিলাম। এরপর একাধিক টেলিভিশনেও আমরা কাজ করেছি। সেইরকম সেই স্বাভাবিক কারণেই মুন্নি সাহা যখন গ্রেফতার হয়, সাথে সাথেই আমি জানতে পারি আমার পরিচিত বন্ধু-বান্ধব যারা আছেন এবং মুন্নি সাহার যারা স্বজন যারা আছেন, বন্ধু-বান্ধব যারা আছেন, আমি না পুরো বিষয়টা সম্পর্কে আমি এখনো একদম কনফিউজড। কনফিউজড এই কারণে ব্যক্তিগতভাবে আমি মনে করতে পারি যে একজন সাংবাদিক নানান রকম সুবিধা নিতে পারেন। একজন সাংবাদিক আ সরকারের সাথে যোগসাজশে আ ব্যবসা-পাতিও করতে পারেন। সেটা আমরা জানি, অনেকেই করে, করতে দেখেছি। কিন্তু একজন সাংবাদিক হত্যা মামলার আসামি, এটা আসলে মানে একজন সাংবাদিক হিসাবে এটা আসলে আমি মানে খুব একটা মানে স্বস্তির সাথে বিষয়টা নেই না। একটা সাংবাদিক যদি কোনো রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। তার আইনের আওতায় আসা উচিত। সে যদি কোনো রকমের কোনো হত্যা মামলার সাথে জড়িত থাকে, অবশ্যই তাকে আইনের আওতায় আনা উচিত। কিন্তু এই যে ঢালাওভাবে যে সাংবাদিকদেরকে হত্যা মামলার আসামি করা কিংবা ব্যবসায়ীদেরকে হত্যা মামলার আসামি করা, এটি না আসলে আমাদেরকে খুব একটা ভালো বার্তা দিবে না। কারণ হচ্ছে যে আ আমরা তো আসলে জানি কারো ক্ষমতাই চিরস্থায়ী না। হুম? তো যে পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হলো, হত্যা মামলার আসামি যদি হতো কিংবা হত্যা মামলার সাথে, সাথে যদি জড়িতই থাকতো, তাহলে এইভাবে কাউকে আবার ছেড়ে দেয় না। ঠিক আছে? আমরা তো মানে জানি যে একজন হত্যা মামলার আসামিকে উম কি মানে রিমান্ডে নেওয়া হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো আমার কাছে পুরো জিনিসটাই আমার কাছে কেমন যেন একটা ক্যামোফ্লেজ মনে হয়েছে এবং আমি কিছু ভিডিও ফুটেজ দেখেছি। যেই ভিডিও ফুটেজে যেভাবে কেউ উপস্থিত কেউ তার সম্পর্কে বর্ণনা দিচ্ছিল, সেই বর্ণনার সত্য মিথ্যা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু কোনো পথচারী কিংবা ওখানকার কোনো মানে সবজি ব্যবসায়ী কিংবা স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, তারা এত গুছিয়ে কথা বলতে পারে না। হ্যাঁ? তো এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে কেউ কি আসলে মাছ আ মানে পানি ঘোলা করে অন্য কিছু শিকার করতে চাইছে কিনা? আমি আসলে এটা বুঝতে চাইছি। কারণ হচ্ছে যে গেল ১ সপ্তাহ বা ২ সপ্তাহে আমরা বিচ্ছিন্ন যে ঘটনাগুলো দেখি, এই ঘটনার যদি যোগফলগুলো আমরা মেলাই, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে একটা সংঘবদ্ধ দল, একটা সংঘবদ্ধ বাহিনী কিংবা একটা সংঘবদ্ধ মানে কমিউনিটি আবারও রাষ্ট্রটাকে একটা বেসামাল করার জন্য, রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আমরা কিছুদিন আগে পোশাক কারখানাগুলোতে দেখলাম এবং দেখেন এসবের ধারাবাহিকতায় আমার মানে কাজের সূত্রে আমি এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে
আমি যেহেতু কাজ করি, আমাদের কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি বলি আমি আপনাকে ২০ কি ৩০ ভাগ ফ্যাক্টরিতে কিন্তু আপনার অর্ডার আছে। কিন্তু এখনো কিন্তু ক্রিসমাসের কারণে এই অর্ডারগুলো কিন্তু ও মানে আগে যারা করেছে তারা কিন্তু এই ক্রিসমাসের কারণে তারা তাদের নভেম্বর, ডিসেম্বরের রপ্তানিগুলো করতে পেরেছে। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারবেন না জানুয়ারিতে কি হবে, ফেব্রুয়ারিতে কি হবে? কিংবা আগামী যে অ্যা আমরা যে এই হট সিজনটা আসছে সেখানে কি করব? সো এইগুলোতেও কিন্তু এক ধরনের মব জাস্টিস হয়েছে। অ্যা এই মব জাস্টিস কিন্তু এখনো কিন্তু অব্যাহত আছে। এবং আপনি দেখেন যে এই প্যানিক অ্যাটাক এর কারণে কিংবা তার অসুস্থতার কারণে তাকে সেটা তার বাড়িতে তাকে পৌঁছে দেয়া হলো এবং তিনি তার আ কি বলে এক ধরনের মুক্তি তাকে পেল। কিন্তু বিষয়টা যদি এত শক্ত হতো, অভিযোগটা যদি এত শক্ত হতো, তাহলে এই প্রক্রিয়াটা এত সহজ হতো না। আ সেক্ষেত্রে কারো যদি কোনো স্পেসিফিক কোনো রকমের কোনো অভিযোগ থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়, সেটা যদি আদালতে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সেটি আইনের আওতায় আ আনা হবে। কিন্তু এই যে অজুহাতে বা এই যে বাকি যে বিষয়গুলো প্রক্রিয়াটা, এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, এটি ভালো বার্তা দেবে না। কারণ হচ্ছে যে এই যে এই ঘটনাটাকে ডকুমেন্টেড করে দেশের বাইরে কেউ না কেউ এই রাষ্ট্রের বিরুদ্ধে এই বিষয়গুলো বাক স্বাধীনতার কথা বলেন, প্রেস ফ্রিডম এর কথা বলেন, সেটি ব্যবহার করার চেষ্টা করবে। এবং সেটি আসলে আমাদের রাষ্ট্রের জন্য, আপামর মানুষের জন্য আসলে কোনো ভালো বার্তা বয়ে আনবে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটি বিষয় একটু যেতে চাই, এবং সেটি হচ্ছে যে আমরা যেমনটা দেখলাম যে কলকাতায় ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে, এবং এই বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আহ, বাংলাদেশ ভারত সম্পর্ক এই জায়গাটি আসলে এখন কোন অবস্থানে আছে বলে আপনি মনে করছেন? আজকে উম আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা তার একটা মন্তব্য আছে জি। এবং আ সেই মন্তব্যটি উম জি, তিনি বলেছেন যে আমি আমি সারা বিশ্বে আমি বলে হ্যাঁ, দিচ্ছি আমি বলে দিচ্ছি বিষয়টি হচ্ছে যে তিনি বলেছেন গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। আমি সম্পূর্ণরূপে একমত এই বিষয়টা যে পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছি যে সারা বিশ্বেই সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আপনাকে যদি বিচ্ছিন্ন কতগুলো ঘটনা বলি, আপনি ভারতীয় গণমাধ্যম এই যে ৫ই আগস্টের এই বিপ্লবের পর আপনি ভারতের গণমাধ্যমের ভূমিকাটা আপনি একটু খেয়াল করেন। তারা তো মানে তাদের কাছে তো একটা অত্যাশ্চর্য যে বাংলাদেশে এইরকমভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটলো এবং পতন ঘটার পর বাকি যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো তারা কল্পনাও নিয়ে আসে নাই। তারা আসলে যেভাবে তাদের মিডিয়াতে বাংলাদেশের মানুষকে সমালোচনা করেছে, মানুষের একটা একটা সাংবাদিক সমালোচনা করতেই পারে। কিন্তু সমালোচনার নামে আমাদের দেশকে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কে দেওয়ার জন্য, আমাদের যে সম্প্রীতি আছে সেটাকে বিনষ্ট করার জন্য, আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার জন্য ভারতীয় গণমাধ্যম এখনো যেভাবে কাজ করে যাচ্ছে এটা তো স্পষ্ট। এটা সাধারণ মানুষও কিন্তু এখন আ বোঝে। এবং আজকে যে ঘটনাটা ঘটলো, এই যে কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে যে ঘটনাটা ঘটলো, এই ধৃষ্টতা তারা দেখাতে কিভাবে এর মূল কারণ হচ্ছে যে দিন, দিন মানুষ আ এটা তাদের জেগে উঠছে এবং দিন, দিন মানুষ ভারতের এই ভূমিকাগুলো সম্পর্কে স্পষ্ট হচ্ছে। কিন্তু এইভাবে কিন্তু ভারত কোনদিনই তাদের কূটনৈতিক শিষ্টাচার এইভাবে যদি করে তাহলে কিন্তু আসলে আমাদের সাথে কিন্তু সম্প্রীতির সম্পর্ক করা যাবে না। ভারতকে আমাদের দরকার আছে। পার্শ্ববর্তী একটা দেশ, শক্তিশালী একটা দেশ। নানা কারণেই ভারতের সাথে আমাদের বন্ধুত্বটা দরকার। কিন্তু বন্ধুত্বের জবাবগুলি যদি এইরকম হয়, তাহলে কিন্তু আ এটা ভারতের জন্য অনেক ক্ষতি হবে। কারণ তাদেরও কিন্তু অনেক স্বার্থ সংশ্লিষ্ট আ বিষয়গুলো আছে।
সুতরাং আমি মনে করি যে দুই দেশের খুব শিগগিরই আসলে এই বিষয়ে কূটনৈতিক আলাপ আলোচনা হওয়া দরকার এবং এই ব্যাপারে আসলে দুই পক্ষেরই একটা মানে সমাধানে আসা উচিত। কারণ আমরাও চাই না যে পার্শ্ববর্তী একটা দেশের সাথে এই ধরনের একটা সংঘাতময় সময় মানে আমরা পার করি এবং এটার আসলে আশু সমাধান হওয়া দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটি বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক কাউসার মাহমুদ এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। জনাব কাউসার মাহমুদ, আপনার সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ভারতীয় গণমাধ্যম আসলে বাংলাদেশের বিষয়গুলোকে যেভাবে তুলে ধরছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। বাংলাদেশের গণমাধ্যম অথবা সংবাদ মাধ্যমগুলো আসলে এই যে অপতথ্য অথবা যদি বলি যে গুজব অথবা বিভিন্ন রকমের যে অভিযোগগুলো উঠছে, যেগুলো ছড়াচ্ছে, এগুলো আসলে ঠেকানোর জন্য অথবা কাউন্টারে আসলে বাংলাদেশের গণমাধ্যম কতটা সফলতার সাথে কাজ করতে পারছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে ভারতীয় গণমাধ্যমগুলোর যে উদ্দেশ্যে আসলে এই অপপ্রচারগুলো চলছে, সেই তুলনায় আমাদের জবাবগুলো খুব দুর্বল। আমাদের এই জায়গাটায় আমার মনে হয় যে আরো বেশি আ মানে কি বলে তথ্যবহুল আ লেখা দরকার, মতামত দরকার, মানে সম্পাদকীয় দরকার এবং আ ইনভেস্টিগেশন আরো দরকার। আমি যদি বলি যে বাংলাদেশের এই যে সংবাদপত্রে যারা আছেন, রিপোর্টার যারা আছেন, টেলিভিশন যারা আছেন, তারা যদি এখন এই ভারতীয় যে আ লোকগুলো এখানে কাজ করছেন, ভারতীয় যেসব বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে তারা যে কাজ করছেন, এখন যদি তাদেরকে নিয়ে রিপোর্ট করে যে তারা ঠিকমতো ট্যাক্স দেয় কিনা, তাদের ওয়ার্ক পারমিট আছে কিনা, হ্যাঁ? তাহলে এই বিষয়গুলো তো আমরা বিচ্ছিন্নভাবে জানি। কিন্তু এইগুলো যদি কোন রকমের কোন বেইস ছাড়া যদি আমরা এই রিপোর্টগুলো করি, তাহলে এটা ভারতের আ কেমন লাগবে? ঠিক একই রকমভাবে এই যে ভারত মানে আমরা তো বুঝতে পারছি স্পষ্ট যে আসলে ভারতের গণমাধ্যমগুলো কি কারণে এই রিপোর্টগুলো প্রচার করছে। এবং আপনি যদি বিচ্ছিন্নভাবে এই যে চট্টগ্রামে ইস্কন নিয়ে আ যেই ঘটনাটা ঘটলো এবং আরো চারদিকে আমরা যে ঘটনাগুলো দেখলাম, পোশাক কারখানাগুলোতে যেগুলো দেখলাম, এগুলো এই ডটগুলোকে যদি আপনি একটা কানেক্ট করেন, তাহলে পাশাপাশি আপনি যদি দেখেন যে আমাদের এই অস্থিরতার কারণে আমরা এখনো সামাল দিয়ে উঠতে পারছি না। এদিকে ভারতের রপ্তানিতে, পোশাক রপ্তানিতে ভারত মানে ৩৫ ভাগ আ মানে লক্ষ্যমাত্রা তারা বেশি অর্জন করেছে। তো এগুলো দিয়ে তো আসলে এই তথ্য উপাত্ত দিয়ে এই ফিগার গুলো দিয়ে তো আসলে বোঝা যায় যে ভারত কেন আমাদের আ কোন খাতগুলো মানে ধ্বংস করতে চাচ্ছে, কোন খাতগুলো আমাদেরকে একেবারে দুর্বল করতে চাচ্ছে। সেই সাথে আমি মনে করি যে আমাদের জবাবের যে রীতি, এখন আমরা কি তাদের মতো ঝগড়া করব? তার মতো তো এরকম আমরা আ যা ইচ্ছা তাই ওই যে আপনি কিছুদিন আগে দেখলেন যে একটা টেলিভিশন মিডিয়াতে ভারতের একজন সংবাদ উপস্থাপক, এটা কি সংবাদ উপস্থাপনা করছে? নাকি এটা কোনো আ মানে কোনো একটা বিষোদ্গারের উপর ক্যাম্পেইন করছে? ব্যক্তির উপর আমাদের প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে কথা বলছে। আমাদের মানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে কটাক্ষ করে কথা বলছে। এগুলি আসলে কোনো সাংবাদিকতা না। এগুলি আমি মনে করি এক ধরনের উস্কানি। সেই উস্কানির জবাবে আমরা উস্কানি দেওয়া উচিত না। কিন্তু আমার মনে হয় যে আমাদের গণমাধ্যমের কণ্ঠকে আরো একটু সজোর করা উচিত, আরো একটু উচ্চকিত করা উচিত। জি, ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন যে এ লক্ষ্যে সরকার এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এমনটা তিনি বলেছেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, নিশ্চয়ই আপনি এই বিষয়গুলো দেখছেন। আপনার কি মনে হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যতটা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজন করা উচিত, নাকি আগে সংস্কারগুলো করে যেই খাতে হাত দেওয়া হয়েছে একটি সময় নিয়ে তারপরে আসলে এই নির্বাচনের দিকে যাওয়াটা আসলে ভালো হবে রাষ্ট্রের জন্য? আমার মনে হয় যে আপনি সংস্কারের নামে যদি মানে সংস্কার আপনি করছেন
সংস্কার আপনি করছেন এবং সংস্কারের বিষয়ে আপনি যদি খুব বেশি দেরি করেন এবং সংস্কারের কথা বলে আপনি যদি দৃষ্টান্তগুলো না রাখতে পারেন, তাহলে মানুষ কিন্তু গেট কনফিউজড এবং মানুষের ধৈর্যের আসলে আমি মনে করি যে কমে যাবে। সুতরাং নির্বাচন ব্যবস্থাটা যত দ্রুত করা যায়, কিন্তু তাই বলে যে মানে আপনার যথাযথ মানে উদ্যোগ না নিয়ে বা সংস্কারগুলো না করে একটা নির্বাচন দিয়ে দিলাম এবং নির্বাচন দিয়ে দেওয়ার পর আমি নিশ্চিত যে নির্বাচন দিয়ে দেওয়ার পর অনেক কিছু সংস্কার হবে না, কারণ যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে তারা তাদের মতো করে আবার সবকিছু সংস্কার করার চেষ্টা করবে। কিন্তু কিছু বিষয়ে যে বিষয়গুলো দরকার, এই যে আপনার বাজার ব্যবস্থাপনা, অর্থনীতি, হ্যাঁ, এবং হচ্ছে আইন শৃঙ্খলা আহ, যে যে অবস্থা, সেটির আসলে এক ধরনের গণমাধ্যম তো অবশ্যই আছে। এই যে যে বিভিন্ন করেছে এইগুলো আসলে দ্রুত মানে আহ, কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত এবং নির্বাচনকে যতটা তাড়াতাড়ি মানে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটি আমি মনে করি। আর না হলে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের আহ, যে কোনো সময় তো আবার ঘুরে যায়, তো তো এটা আসলে বিষয়টা মাথায় রাখতে হবে, জি আমাদের এই এই বিষয়গুলো মাথায় রাখা জি দরকার। কাউসার আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অ্যাডভোকেট রফিক শিকদারের কাছে যেতে চাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। প্রথমে যে বিষয়টি আপনার কাছে একটু প্রশ্ন রাখবো, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, অথবা আপনার কাছে জানতে চাইবো, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব সহ বেশ কয়েকজন প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম, আমি খুব সহজভাবে যদি একটু বলি, অ্যাডভোকেট রফিক শিকদার, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমার প্রতিক্রিয়া হলো যে জনাব তারেক রহমান সাহেবের এই মামলায় সংযুক্ত করাই ঠিক হয় নাই। খালাস পেয়েছেন তো বটে, কিন্তু এই মামলায় থাকারই কথা ছিল না। অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত ভাবে শেখ হাসিনার হীন রাজনীতিকে চরিতার্থ করার জন্য একটা ন্যাক্কারজনক একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে 1 নম্বর চার্জশিট, 2 নম্বর চার্জশিট, 3 নম্বর চার্জশিট, চতুর্থ চার্জশিটে আব্দুল কাহার আকন্দকে একেবারে আবার জাজ বানিয়ে সেখানে পরিকল্পিতভাবে বিএনপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং তারেক রহমান সাহেবের ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নস্যাৎ করার জন্য শেখ হাসিনার হীন নির্দেশে সেদিন এই তারেক রহমানের নামটি চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। আজকে মাননীয় আদালত তাকে খালাস দিয়েছেন এবং তার সাথে যারা অন্যান্য যাদের নাম ছিল প্রত্যেকেই, যারা আপিল করেছে বা আপিল করে নাই, প্রত্যেকেই খালাস দিয়েছেন। সেজন্য আমি বলবো যে দীর্ঘদিন পরে হলেও স্বাধীন বিচার বিভাগ তাদের ন্যায্যতা, তারা অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। প্রত্যেক যারা আইনের চোখে এতদিন পলাতক ছিল হাসিনার কথা অনুযায়ী, হাসিনা সরকার এবং শেখ হাসিনা প্রায়ই বলতেন যে তারেক রহমান পালিয়ে গেছে বা তারেক রহমান পলাতক। পলাতক শব্দটা তাদের মুখে প্রায়ই শুনতাম, কিন্তু আপনি ভালো করেই জানেন যে শেখ হাসিনা কতবার পালিয়েছে। শেখ হাসিনা 71 সালেও পালিয়েছে, এরা অন্তরীণ ছিল আর যাই ছিল বলেন, এরা পালিয়েছে। ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ। এরা 111-এর সময় হাসিনা পালিয়েছিল, বেগম খালেদা জিয়া বাংলাদেশে থাকার কারণে আবার সে আসতে পেরেছে। জিয়াউর রহমান সাহেব 1981 সালের 17 মে হাসিনাকে পারমিশন দিল, বাংলাদেশে আসলো। 30 মে জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে সেদিন সে পালিয়েছিল আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে। দেশবাসী জানে, 1 জুন প্রত্যেকটা পত্র পত্রিকাতে আসছে। সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট এমন ভাবে পালিয়েছে আকাশ পথে। আমরা মানুষকে পালাতে শুনি, কিন্তু এভাবে পালায়, এটা আরেকটা ঘটনা। ওবায়দুল কাদের প্রায়ই বলতো আওয়ামী লীগ পালায় না, শেখ হাসিনা পালায় না, তারা পালাবে না। তারেক রহমান নাকি পালিয়ে গেছে। এখন দেখছি সময়ের ধারাবাহিকতায় তারেক রহমান আসছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক জি বিজয়, অ্যাডভোকেট রফিক আইনের শিকদার, বিজয়। ঠিক এই জায়গাটাতেই আমি আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। যেমনটা আপনি বলছিলেন, আমরা যদি দেখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও কিন্তু বলেছেন যে সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবেন।
এই ব্যাপারে আসলে আপনি যদি একটু বলতেন আমাদের। না, এটার আগে আরেকবার বলি আপনাকে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে ভেরিফাইড ফেসবুকে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে 2004 সালের 21শে আগস্ট যে গ্রেনেড এই ন্যাক্কারজনক মামলায় ওনাকে জড়ানো হয়েছিল সেটি আজকে আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট তাকে আপনার খালাস দিয়ে। সে কারণে ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে তিনি বলেছেন যে সত্যের বা ন্যায্যতার প্রতিষ্ঠা পেয়েছে। এবং আমরা অতীতে সবসময় বলেছি যে সৃষ্টির শুরু থেকেই সত্যের সাথে মিথ্যার, ন্যায়ের সাথে অন্যায়ের, নীতির সাথে দুর্নীতির দ্বন্দ্ব ছিল, রাতের সাথে দিনেরও, প্রকৃতিরও কিন্তু দ্বন্দ্ব থাকে। এখন এই দ্বন্দ্বের সাময়িকভাবে হলেও অবসান হয়েছে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, নীতির পক্ষে, সত্যের পক্ষে এবং আধারের বিপক্ষে, আলোর পক্ষে আমরা কাজ করি। বিএনপি সেই আলোকে আলোকিত এবং আমরা সেই আলোকেই বাংলাদেশকে আলোকিত করতে চাই। তারেক রহমান সাহেব অবশ্যই স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশবাসীও বলছে, আমিও বলছি, তারেক রহমান সাহেব অবশ্যই দেশে আসবেন এবং এই দেশ তারেক রহমান সাহেবের, এই দেশ আমাদের সবার। এই তারেক রহমান এই দেশের জন্য লড়াই করেছেন। শুধু লন্ডনে থেকে আপনি জানেন একজন সাংবাদিক হিসেবে, এবং সাংবাদিক ইলিয়াস সাহেব এতক্ষণ কথা বলেছেন, আমি ওনার কথাগুলো শুনেছি। সেটা হলো যে তিনি কিন্তু শুধু লন্ডন থেকে গণতন্ত্রের প্র্যাকটিস করেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংগ্রাম করেছেন। তারেক রহমান সাহেবের যুগান্তকারী গণতান্ত্রিক যে কর্মসূচিগুলো ছিল, রাজনৈতিক কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা যে দলগুলো ছিল, 14 দল গঠিত, তারা কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে বারবার ব্যর্থ হয়েছে। তারা এমন ব্যর্থ হয়েছে যে কারণে তারা কখনো কখনো আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশে, অধিকারের মিছিলে, অধিকারের সমাবেশে গুলি করেছে, এলাকি সৃষ্টি করেছে এবং সর্বোপরি তারা আমাদের উপরে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কারাগারে আমাদেরকে প্রেরণ করেছে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে। এখন আমরা কিন্তু গত 15 বছর হাজার হাজার নেতাকর্মীকে আমরা হারিয়েছি, শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে এবং আপনি জানেন যে গণতন্ত্রের লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া কিন্তু 6 বছর ফরমাইশি রায়ে জেল খেটেছেন, কারাগারেই ছিলেন। বাড়িতে থাকলেও সেখানে কারার মধ্যে ছিলেন, তিনি ফ্রি ভাবে চলতে পারেননি, কথা বলতে পারেননি। আর্টিকেল 37, 38, 39, 40 স্পষ্ট বলা আছে সংবিধানের যে আপনার মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনি সভা সমাবেশ করতে পারবেন, আপনি বক্তব্য দিতে পারবেন, আপনি লিখতে পারবেন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার মুখে বলেছে মুক্তিযুদ্ধের চেতনার কথা, মুখে বলেছে গণতন্ত্রের কথা, কিন্তু তারা সংবিধানকে সম্মান করে নাই, সংবিধান মেনে চলে নাই। তারা একতরফা নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতা থাকতে চেয়েছে। তারা কখনো সেনা সমর্থিত সরকার হয়ে এসেছে, কখনো কখনো ওয়াইলিবেনের কুশীলবদেরকে ক্ষমা করে ক্ষমতায় এসেছে, কখনো কখনো সকল রাজনৈতিক ক্রিয়াশীল গণতান্ত্রিক দলগুলোকে বাদ দিয়ে 14 সালে একা নির্বাচন করে ভোটারবিহীন সরকার ক্ষমতায় এসেছে। 18 সালে দিনের ভোট রাতে দিয়ে তারা ক্ষমতা এসেছে। 24 সালে তারা দামি নির্বাচন করে এবং সমস্ত বাংলাদেশের একেবারে পেশাজীবী ব্যবসায়ীদেরকে পার্লামেন্টে নিয়ে তারা ম্যাকবেথের সেই অনন্তকাল ক্ষমতা থাকবে সেই স্বপ্নে বিভোর ছিল। কিন্তু রাষ্ট্রের যে মালিক জনগণ, ভোটের মালিক যে জনগণ, সেই কথাটি আওয়ামী লীগ ভুলে গিয়েছিল এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী সমগ্র বাংলাদেশে তারা ভুলে গিয়েছিল। তারা মনে করেছিল এই রাষ্ট্র তাদের, সরকার তাদের, তারাই সব। ফলে রাষ্ট্রকে, আওয়ামী লীগকে সরকারে এবং সরকারকে রাষ্ট্রে তারা মিলিয়ে ফেলেছিল। তারা রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আছে, রাষ্ট্রের মালিক জনগণ, সেটি যেমনি ভুলে গিয়েছিল, তারা একইভাবে ভুলে গিয়েছিল যে প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দিতে হয়, রাষ্ট্রকেও রাষ্ট্রের গতিতে চলতে দিতে হয়। রাষ্ট্রকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কোন সরকারের নেই, কোন দলের তো প্রশ্ন ওঠে না। কিন্তু সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে রাষ্ট্রকে এমন অমানবিক করে তুলেছিল যে তারা যে কোনো সময় রাজনীতিবিদ কিংবা পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, এমনকি সাধারণ মানুষ যদি সত্য কথা বলতো,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো, তো তাদেরকে কঠোর হস্তে তারা দমন করতো, কখনো কখনো নিজেরা, কখনো কখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিংবা কখনো কখনো তাদের সেই জি, অ্যাডভোকেট বাহিনী। রফিক শিকদার, এই জায়গায় আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা যেটা দেখলাম যে আপনি নিশ্চয়ই দেখেছেন সংবাদটি, সিনিয়র সাংবাদিক মুন্নি সাহা, তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে ডিবি হেফাজতে নেওয়া হয়, তারপর তাকে আবার ছেড়ে দেওয়া হয়। এই পুরো বিষয়টি আমি আর বিস্তারিত যাচ্ছি না, আমাদের সময় কম, আপনি নিশ্চয়ই দেখেছেন এই বিষয়টি, আপনি কিভাবে দেখছেন এ ব্যাপারে যদি বলতেন। দেখুন, আমি সবসময় রাজনীতিবিদ এবং সাংবাদিকদেরকে সম্মান করি। আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমি সবসময় মনে করি সমগ্র মানুষকেই সম্মান করি, কিন্তু একেবারে সাংবাদিক রাজনীতিবিদ দুটি পেশা জনকল্যাণের জন্য একেবারে সরাসরি। তারা আত্মত্যাগী হয়, তাদের কোনো বেতন ভাতা থাকে কিনা আমি জানি না, এবং তারা নির্লোভ থাকে, তারা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে, সাহসের সাথে কাজ করে, জনগণের জনকল্যাণে কাজ করে। সাংবাদিকরা যেখানে যেখানে অসামঞ্জস্য আছে, অস্বাভাবিক ঘটনা ঘটছে, অন্যায় দুর্নীতি হচ্ছে, সেগুলো তাদের কথায়, তাদের পত্রিকার পাতায়, তাদের টেলিভিশনের ভাষায়, সাংবাদিকতার ভাষায় তুলে ধরেন। আর সেখান থেকে রাজনীতিবিদরা সরকার গঠন করলে সরকারি থেকে সেগুলো ধারণ করে, অনুধাবন করে, বিচার বিশ্লেষণ করে তারা শুধরায় এবং তারা সঠিক পথ অবলম্বন করে। সে কারণে একজন বস্তুনিষ্ঠ সময় একটা সরকারের, একটা দেশের এবং একটা রাজনীতিবিদদের বন্ধু হয়, শত্রু হয় না। কিন্তু আমাদের দেশে আমরা দেখলাম বিগত দিনগুলোতে যে কখনো কখনো সাংবাদিকরা রাজনীতিবিদদের শত্রুতে পরিণত হয় সত্য কথা বলার কারণে, কিংবা কখনো কখনো সাংবাদিকরা মিথ্যার অপলাপ ব্যক্ত করার কারণেও একটা সরকার, একটা দল কিংবা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত করার দায়িত্ব বা অধিকার কিন্তু কাউকে দেওয়া হয়নি সংবিধানে। সে কারণে আজকে দেখবেন যে সাংবাদিকদের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। অধিকাংশ সংবাদপত্রগুলো সাংবাদিকদের হাতে নেই, সেগুলো ব্যবসায়ীদের হাতে, পুঁজিবাদের হাতে চলে গেছে। একইভাবে রাজনীতি ও রাজনীতিবিদদের হাতে নেই, সেটাও ভিন্ন দিকে চলে গেছে। সেজন্য আমি বলবো রাজনীতিবিদরা রাজনীতি করবে, ব্যবসায়ীরা উৎপাদন করবে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবে, কৃষকরা ফসল ফলাবে, ডাক্তার আরো চিকিৎসা করে সেবা দিবে, প্র্যাকটিস করবে, শিক্ষকরা ছাত্রদেরকে মেধায় মননে আলোকিত করবে, তারাও রিসার্চ করবে, গবেষণা করবে, ছাত্ররা সেমিনারে যাবে, সিম্পোজিয়ামে যাবে, ভালো ভালো লেখাপড়া করবে, ছাত্ররা তাদের ক্রীড়া প্রতিযোগিতায়, তাদের মেধার বিকাশে তারা পড়াশোনা করে তারা দেশ গড়বে, আগামী দিনে সে নেতৃত্ব প্রতিষ্ঠা করবে। এরকম প্রত্যেকেই যার যার কাজে সে কাজগুলো করা উচিত। যখন কেউ সাংবাদিক অতি রাজনীতিবিদ হতে চায়, কিংবা সাংবাদিক যখন কখনো ফেসিস্ট হতে চায়, কিংবা ফেসিস্ট সরকারকে সহযোগিতা করতে চায়, তখন এই রকম উদ্ভট পরিস্থিতিগুলো আমাদের দেশে তৈরি হয়, এবং সব দেশে এরকম হয় যদি এরকম অস্বাভাবিক কাজ করে। মুন্নিশা শুধু একজন নয়, মুন্নিশার মধ্যে এরকম একাধিক সাংবাদিক আছে গত 15 বছর যাদেরকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা দিয়ে তৈরি করে সমস্ত সাংবাদিকদেরকে বিতর্কিত করেছে, এবং সংবাদ জগৎটাকে একেবারে একটা বিতর্কিত জায়গায় নিয়ে গেছে, যেখান থেকে আজকে বেরিয়ে আসার সময় এসে গেছে। রাজনীতিবিদদেরকেও রাজনীতি করতে দেয় নাই, সম্মান দেয় নাই। রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব সহ অসংখ্য নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করেছে শুধু শুধু মিথ্যা মামলা দিয়ে। আমাদের অনেক নেতা, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, খন্দকার দেলোয়ার সাহেব সহ অনেক নেতা আজ আমাদের মাঝে নেই, যারা মামলার বোঝা নিয়ে কারাগারে, তারপরে মামলা নিয়ে তারা কোর্টে বারান্দায় ঘুরেছেন, তারা আজকে নেই। কিন্তু আমার বক্তব্যটা হলো যে এটা আমাদের স্বাধীন এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যদি উদ্ভাসিত হই, আজকে 1 ডিসেম্বর 2024 সাল, বিজয়ের মাসের প্রথম দিন, এখানে আমাদের মুক্তিযুদ্ধের কথা আমরা যেমনি বলি, ধারণ করি, ঠিক একইভাবে আমাদের লালন করি, এটাকে আমাদের চর্চা করা উচিত। সে চেতনায় আমাদের এগিয়ে যাওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের। মুন্নিশা গ্রেপ্তার হয়েছেন, মুন্নিশাকে আবার আদালত ছেড়েছেন, আবার প্রয়োজন মনে করলে আইন শৃঙ্খলা বাহিনী আবার কাউকে ধরবেন, ছাড়বেন। এই ব্যাপারে আমার কোনো সুস্পষ্ট বক্তব্য দেওয়ার সময় এখনো আসে নাই। জি, অ্যাডভোকেট তবে রফিক আমি শিকদার, এটুকু আমাদের বলবো, সময় আমি শেষ। এটুকুই বলবো যে সাংবাদিকরা গ্রেপ্তার হয়, ইতিহাস আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে, মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করতে গিয়ে সাংবাদিকরা নানান সময় লাঞ্ছিত হয়েছে, এটি সত্য। কিন্তু একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সাংবাদিকরা যখন নাকি লাঞ্ছিত হয় বা গ্রেপ্তার হয়, তখন বুঝতে হবে
যে তাদের অতীত কর্মগুলো কি ছিল। আজকের যে সরকার গণতান্ত্রিক রাজনৈতিক সরকার যদিও না হয়, তারপরে গণতান্ত্রিক আন্দোলন করার মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর এবং সর্বশেষ বৈষম্য বিরোধী গণছাত্র আন্দোলনের মাধ্যমে যে শেখ হাসিনার পতন ঘটলো 5ই আগস্ট, সেই হাসিনা পলায়নের পরে আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়েছে, তাদের এ বি সি ডি গ্রেডের যারা আছে তাদেরও সাহস নাই সত্য কথা বলার জন্য, বিবৃতি দেওয়ার জন্য, লিখে বা জনগণের সামনে জি এসে। অ্যাডভোকেট তারা রফিক দুর্নীতি শিকদার, অপরাধ আমরা করেছে। নিশ্চয়ই সে কারণে তাদের সাথে বিষয়গুলো নিয়ে- সাংবাদিকরাও পালিয়েছে, আমরা আমাদের এতদিন সময় দেখিনি শেষ আসলে। উনিশ হাত। আচ্ছা, সময় শেষ হলে আমি আর কথা বলছি না, না, আমি আপনাকে শুধু অনেক বলি, ধন্যবাদ। জি আমি শুধু বলি জি যে আপনারা এই আইনটি করেছেন, আপনারা এটুকু মনে রাখবেন, আজকে যে সরকার আছে এই সরকার, ডক্টর ইউনূস সাহেবের সরকার অত্যন্ত সাহসী সরকার। এরা দ্রুততম সময়ে নির্বাচন করবে এবং নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে, কারণ তারা কখনো চাইবে না যে আবার এই দেশ পিছিয়ে যাক বা আওয়ামী লীগের মতো সেরকম দুর্নীতিবাজ সরকার সুযোগ নিয়ে বা এলাকি সৃষ্টি করে অ্যাডভোকেট নানান রফিক রকমের শিকদার, আমরা সংগঠন অতিরিক্ত সময় আলোচনা করছি, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আরো আলোচনা করব আমরা, আপনাকে আবারও পাবো আমাদের সাথে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং একই সাথে কাউসার মাহমুদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আপনাকেও একদম শেষ। ধন্যবাদ এবং কাউসার সাহেবকেও আমি ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ আপনাদের। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।